চমৎকার একটা কেরিয়ার শিফট, তাই না? নিজের কাজ নিজে করার গণ্ডি পেরিয়ে যখন পুরো একটা টিমের দায়িত্ব কাঁধে এসে পড়ে, তখন কিন্তু একটা প্র্যাকটিক্যাল টুল কিট হাতের কাছে থাকাটা ভীষণ জরুরি। আজকের এই এক্সপ্লেনারটি মূলত নতুন ম্যানেজারদের জন্যই সাজানো হয়েছে, যা দৈনন্দিন লিডারশিপের ক্ষেত্রে একদম গেম চেঞ্জারের মতো কাজ করবে। এখন একটা বিষয় একটু ভেবে দেখা যাক। একজন সাধারণ সুপারভাইজার যিনি কিনা প্রতিদিন খাবি খাচ্ছেন, আর একজন দুর্দান্ত লিডারের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? সঠিক ফ্রেমওয়ার্ক ছাড়া কাজ করাটা তো আক্ষরিক অর্থে অন্ধকারে হাতড়ে বেড়ানোর মতো, তাই না? টিম মেম্বারদের মাঝে সমন্বয়হীনতা বা বাজেটের অপচয় এসব এড়াতে চাইলে ডেটা ভিত্তিক কাঠামোর কোনো বিকল্প নেই। তো এই এক্সপ্লেনারে আমরা মূলত ৩টি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমটি হল প্রজেক্ট মূল্যায়নের জন্য বিখ্যাত বিসিজি বা বিসিজি ম্যাট্রিক্স। দ্বিতীয়টি হল টিমকে এক সুতোয় গাঁথার জন্য এমবিও বা ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস, এবং সবশেষে জানব কঠিন সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াগুলো সম্পর্কে। চলুন শুরু করা যাক আমাদের প্রথম টপিক দিয়ে, কিভাবে আমরা আমাদের সীমিত সম্পদ বা রিসোর্সগুলোর সঠিক বণ্টন করতে পারি, আর এক্ষেত্রে বিসিজি ম্যাট্রিক্স কিভাবে সাহায্য করে। ১৯৭০ সালের দিকে তৈরি হওয়া এই বিসিজি ম্যাট্রিক্স কিন্তু আজও সমান জনপ্রিয়। এটি মূলত লিডারদের বুঝতে সাহায্য করে যে কোথায় আসলে ইনভেস্ট করা উচিত আর কোথা থেকে সরে আসা উচিত। মার্কেট গ্রোথ এবং মার্কেট শেয়ার এই দুটোর উপর ভিত্তি করে এটি যে কোনো প্রজেক্টকে ৪ ভাগে ফেলে দেয়। স্টার্স, ক্যাশ কাউজ, কোয়েশ্চেন মার্কস এবং ডগস। নামগুলো বেশ মজার, তাই না? নামগুলো মজার হলেও এদের কাজ কিন্তু খুব সিরিয়াস। ধরুন একটি স্টার প্রজেক্টের কথা, এর মার্কেট শেয়ারও বেশি, আবার গ্রোথও খুব দ্রুত হচ্ছে। এখান থেকে আয় হয়, যা আবার রিইনভেস্ট করা যায়। অন্যদিকে একটি ডগ প্রজেক্ট, এটি হয়তো কোনো মতেই টিকিয়ে আছে, কিন্তু ক্যাশ ফ্লো বলতে গেলে একদমই নেই। একটি স্টার প্রজেক্টে তেল দেওয়া আর একটি ডগ প্রজেক্টের পেছনে শুধু শুধু টিমের এনার্জি নষ্ট করার মাঝের এই আকাশ-পাতাল তফাৎটা একজন ম্যানেজারকে বুঝতে হবে। আচ্ছা, এবার যাওয়া যাক আমাদের দ্বিতীয় টপিকে, এমবিও বা ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভসের মাধ্যমে কিভাবে পুরো টিমকে একই লক্ষ্যের দিকে এগিয়ে নেওয়া যায়। পিটার ড্রাকার এই কনসেপ্টটি দারুণভাবে জনপ্রিয় করেছিলেন। এর মূল কথা হল, ওপর থেকে শুধু হুকুম চাপিয়ে দিলে হবে না। ভালো সুপারভাইজাররা কর্মীদের সাথে মিলে কাজ করেন। প্রথমে প্রতিষ্ঠানের লক্ষ্য, তারপর কর্মীর লক্ষ্য নির্ধারণ, এরপর ক্রমাগত ফিডব্যাক আর পারফরম্যান্স মূল্যায়নের মধ্য দিয়ে কোম্পানির বড় লক্ষ্যের সাথে কর্মীর ব্যক্তিগত কাজের একটা চমৎকার মেলবন্ধন তৈরি করা হয়। এই স্লাইডটার দিকে একটু খেয়াল করুন। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো কিভাবে একদমই ভাষা কিছু লক্ষ্যকে একেবারে স্পষ্ট আর পরিমাপযোগ্য টার্গেটে বদলে ফেলা যায়। ধরুন কাউকে শুধু বলা হলো সেলস বাড়াতে হবে, এর বদলে যদি বলা হয় তৃতীয় প্রান্তিকের মধ্যে সেলস 20% বাড়াতে হবে, এটা কিন্তু একটা স্মার্ট অবজেক্টিভ। এতে করে কাজের প্রতি একটা ওনারশিপ বা দায়িত্ববোধ তৈরি হয়। তবে হ্যাঁ, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস নিয়ে কথা বলতে গেলে এর কিছু বিপদ বা সীমাবদ্ধতার দিকটাও কিন্তু মাথায় রাখতে হবে। ব্যাপারটা হলো, এই মেথডটা খুব পাওয়ারফুল হলেও নতুন লিডারদের এর একটা বড় ফাঁদ সম্পর্কে সতর্ক থাকতে হবে। শুধু মেট্রিক্স, ডেটা আর টার্গেট পূরণের দিকে অন্ধের মতো ছুটলে কর্মীদের ওপর প্রচণ্ড প্রেশার তৈরি হয়, আর এই প্রেশার কিন্তু শেষমেশ কোম্পানির কালচার আর কাজের পরিবেশের একেবারে 12টা বাজিয়ে দিতে পারে। এবার আসা যাক একজন ম্যানেজারের প্রতিদিনের সবচেয়ে বড় মাথা ব্যথার জায়গায়, আর তা হল সিদ্ধান্ত গ্রহণ বা ডিসিশন মেকিং প্রসেস। যখন সামনে একাধিক রাস্তা খোলা থাকে, তখন একজন লিডার কিভাবে বুঝবেন কোনটা সঠিক? এর মূলত 3টি উপায় আছে। 1. অতীতের অভিজ্ঞতা কাজে লাগানো। 2. ছোট পরিসরে এক্সপেরিমেন্ট বা প্রোটোটাইপ টেস্ট করা। আর 3. ডেটা, মডেল ও গবেষণার উপর ভিত্তি করে একেবারে অবজেক্টিভ বা বস্তুনিষ্ঠ অ্যানালিসিস করা। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রথম পরিস্থিতিটি হতে পারে নিশ্চয়তা বা সার্টেনিটি। ধরুন এমন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন যেখানে আপনার কাছে শতভাগ সঠিক ইনফরমেশন আছে, আর ফলাফল কি হবে সেটাও আগে থেকেই জানা। ব্যাপারটা অনেকটা প্রতিদিনের চেনা জ্যামমুক্ত রাস্তায় চোখ বন্ধ করে গাড়ি চালানোর মতো সহজ। যেমন ধরুন ফিক্সড প্রাইসে কিছু কেনাকাটা করা। কিন্তু বাস্তব দুনিয়ায় তো সবসময় এতটা নিশ্চয়তা থাকে না, তাই না? দ্বিতীয় পরিস্থিতিটি হলো ঝুঁকি বা রিস্ক। এখানে আপনার কাছে সব ইনফরমেশন থাকে না, আপনাকে সম্ভাব্য ফলাফল নিয়ে এগোতে হয়। যেমন ধরুন নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করলে তা সাকসেসফুল হওয়ার চান্স হয়তো 60%। এখানে আপনাকে রীতিমতো হিসেব নিকাশ করে প্রবাবিলিটির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে। আর তৃতীয় পরিস্থিতিটি হল সবচেয়ে ভয়ঙ্কর, সম্পূর্ণ অনিশ্চয়তা বা আনসার্টেনিটি। যখন অতীতের কোনো ডেটা নেই, ফলাফল কি হতে পারে তার কোনো ধারণাই নেই। একদম নতুন, যুগান্তকারী কোনো প্রোডাক্ট বাজারে আনার ক্ষেত্রে এমনটা হয়। এই জায়গাটিতে এসে কিন্তু ডেটা বা মডেল খুব একটা কাজ করে না। তখন লিডারদের মূলত নিজেদের ইনটিউশন বা গাট ফিলিংস এবং সাবজেক্টিভ জাজমেন্টের ওপরই ভরসা করতে হয়।
ডিসিশন মেকিংয়ের এই পর্যায়ে এসে একটা দারুণ ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল ব্যাপার নিয়ে কথা বলা যাক, হিউরিস্টিক্স। খুব সহজ ভাষায় বললে এগুলো হলো আমাদের ব্রেনের কিছু মেন্টাল শর্টকাটস বা রুলস অফ থাম্ব। অনেক বেশি রিসার্চ বা চিন্তাভাবনা না করে দ্রুত একটা মোটামুটি ভালো বা গুড এনার্ট সিদ্ধান্তে পৌঁছাতে আমাদের মস্তিষ্ক এই শর্টকাটগুলো ব্যবহার করে। এই হিউরিস্টিক্স বা মানসিক শর্টকাটগুলো কিন্তু ফায়ার ফাইটার বা ইনভেস্টার্সদের মতো প্রফেশনালদের জন্য খুব কাজের, বিশেষ করে হাই স্টেকস আর প্রচণ্ড চাপের মুহূর্তে। কিন্তু এখানেই একটা বড় কিন্তু আছে। লিডারদের এই বিষয়ে খুব সতর্ক থাকতে হবে, কারণ এই শর্টকাটগুলো অনেক সময় আমাদের অজান্তে কগনিটিভ বায়াস বা মানসিক পক্ষপাতিত্ব তৈরি করে, যার ফলে দিন শেষে আমরা হয়তো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। আজকের এই টুলগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট হয়ে ওঠে। ম্যানেজমেন্ট আসলে কোনো ধরাবাঁধা ছক নয়, এটা ক্রমাগত শিখতে থাকার একটা প্রসেস। ডেটা ভিত্তিক ফ্রেমওয়ার্ক ঠিক কোথায় গিয়ে শেষ হয়, আর মানুষের মনস্তত্ত্ব বা ইনটুইশন কোথায় শুরু হয়। একজন ভবিষ্যতে লিডার হিসেবে এই একাডেমিক স্ট্রাকচার আর মানুষের আচরণের সূক্ষ্ম বাস্তবতার মাঝে কিভাবে ব্যালেন্স করা হবে, হয়তো এই প্রশ্নটার উত্তর খোঁজার মধ্যেই লুকিয়ে আছে একজন সাধারণ ম্যানেজার থেকে অসাধারণ লিডার হয়ে ওঠার আসল চাবিকাঠি।